আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছি আমরা দুজন, আমি নুসরাত সুলতানা এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। আলোচনার তৃতীয় দিনে ঐক্যমত্য কমিশনের দেয়া অধিকাংশ সুপারিশের সঙ্গে একমতে পৌঁছতে পেরেছে বিএনপি। তবে গুরুত্বপূর্ণ সংস্কারে তাড়াহুড়ো করতে রাজি নয় দলটি, এমনটা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংস্কারের অমীমাংসিত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ভূমিকা রাখবে দলগুলোর নীতি নির্ধারকরা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। ঐক্যমত্য কমিশনের সাথে তাদের দেয়া সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় সংসদের এলডি হলে তৃতীয় দিনের মতো আলোচনায় অংশ নেয় বিএনপির প্রতিনিধি দল। সূচনা বক্তব্যে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, সংস্কার বিষয় নিয়ে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর আলোচনা ঐতিহাসিক। চূড়ান্ত সিদ্ধান্ত বা কোনো সিদ্ধান্ত কেবলমাত্র এই টেবিল থেকে হতে পারবে না, কেন সংশ্লিষ্ট দলগুলোর ক্ষেত্রে তাদের নীতি নির্ধারকরা নিঃসন্দেহে অংশগ্রহণ করবেন। প্রতিনিধি দলের নেতৃত্বে দেওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গুরুত্বপূর্ণ সংস্কারে ঐক্যমত্য কমিশনকে সুচিন্তিত মতামত দিয়েছে বিএনপি। দ্রুততার সাথে যাচ্ছে না এই জন্য যে এটা রাষ্ট্রের বিষয়, এটা রিপাবলিকের বিষয়, এটা সংবিধানের বিষয়, তাড়াহুড়োর কোনো বিষয় নয়। পরে আলোচনার মাঝপথে সালাউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, প্রধান বিচারপতি নিয়োগ, সংসদে উচ্চকক্ষ নিম্নকক্ষ, রাষ্ট্রপতির অভিশংসন সহ সংবিধানের বিচার বিভাগ, নির্বাহী বিভাগ সহ বেশিরভাগ বিষয়ে আলোচনার অগ্রগতি জানান। ফান্ডামেন্টাল রাইটস মাস্ট বি এনশিওরড বাই দি স্টেট, এটা হচ্ছে স্টেট পলিসি। কিন্তু রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে যে সমস্ত বিষয়ে এখানে উল্লেখ আছে, এগুলো সবগুলো যদি বলবৎযোগ্য ফান্ডামেন্টাল রাইটসের অধিকারের মধ্যে নিয়ে আসি, তাহলে পরে রাষ্ট্রের অর্থনৈতিক, সামাজিক এবং কালচারাল যে সমস্ত রাইটগুলো থাকে আর কি, মানুষের কালচারাল, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক রাইটস যেগুলো আছে, এগুলো রাষ্ট্রের ইফিসিয়েন্সি এবং আর্থিক সক্ষমতার উপর নির্ভর করে। সিনিয়র মোস্ট অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের মধ্যে কমসে কম 2 থেকে 3 জন যেন এই অপশনের মধ্যে থাকে। সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর আগ্রহকে সাধুবাদ জানিয়েছে ঐক্যমত্য কমিশন। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, দেশের জন্য ভালো যা কিছু করেছে তার 70 ভাগই করেছে বিএনপি। সংস্কার বিএনপির চেয়ে বেশি কেউ করেনি। বিএনপি ক্ষমতায় গেলে 31 দফা বাস্তবায়ন করবে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে কেউ আরও ভালো প্রস্তাব নিয়ে এলে সানন্দে গ্রহণ করা হবে। ভিন্নতা কিংবা মতের পার্থক্য থাকলেও দেশের স্বার্থে কাজ করবে বিএনপি। রংপুর বিভাগের 3 জেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি। এর মধ্যে কি কোথাও বলা আছে যে এখানে নারীরা ইলেকশন করতে পারবে না? তা তো বলা নাই। কেউ যদি যোগ্যতা অনুযায়ী 300 আসনের মধ্যে করতে চায় তাহলে অবশ্যই সে করতে পারবে। আমরা যে প্রস্তাবনা করেছি 50 থেকে 100-তে বাড়াতে চাই, আপনি যদি তাহলে এভাবে চিন্তা করেন যে তার মানে পুরুষদের জন্য 300 আসন আর নারীদের জন্য কিন্তু 400 আসন ওপেন থাকছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীতে সমাবেশ করবে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে এই সমাবেশ। মঙ্গলবার বিকেলে ঢাকার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সমাবেশে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বলেও জানান তিনি। বাংলাদেশে শ্রমজীবী মানুষ খুব শান্তিতে নেই, তাদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন এখনও সম্ভব হয়নি, তাই শ্রমিকদের অধিকার বাস্তবায়নে ভূমিকা রাখতে চায় বিএনপি। এক প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর সাথে একমত বিএনপি, তবে ন্যূনতম মজুরি সহ কিছু বিষয় যুক্ত করার বিষয়ে পরামর্শ দেন তিনি। অধিকার আদায়ের যে লড়াই, সেই লড়াইয়ের প্রথম বিজয়ের যে দিন মহান মে দিবস, এই দিবসটি আমরা যথাযথভাবে পালন করতে পারব। ভোটারের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে টাকার খেলা বন্ধ করা সহ 31 দফা দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। দুপুরে নির্বাচন কমিশনের সাথে বৈঠকে এসব প্রস্তাবনা পেশ করেন দলের সাধারণ সম্পাদক সাইফুল হক।
বলেন, পার্লামেন্ট যেন বিত্তবানদের ক্লাবে পরিণত না হয় সেজন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। অতীতে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া ধ্বংস করা হয়েছিল বলে অভিযোগ করে সাইফুল হক জানান, নির্বাচন পদ্ধতির উপর ভোটারের আস্থা ফিরিয়ে আনতে হবে। এ সময় কোনো রকম পক্ষপাত দুষ্ট না হয়ে নির্বাচনের তারিখ ঘোষণার কথাও বলেন তিনি। পার্লামেন্টে যদি আগের ধারা যদি চলে তাহলে পার্লামেন্ট ইতিমধ্যে এর আগে এটা বিত্তবানদের ক্লাবে পর্যবেসিত হয়েছে। ভবিষ্যতে এবার অভ্যুত্থান পরবর্তী যে নির্বাচন, আগামীতে যে পার্লামেন্ট হবে, সেটা সত্যিকার জনপ্রতিনিধি, জনবান্ধব, দরদি রাজনৈতিক নেতাকর্মী, সংগঠকরা যাতে ইলেক্টেড হতে পারেন, সে কারণের জন্য কালো টাকা, সন্ত্রাস, মাফিয়া, প্রশাসনিক যে ম্যানিপুলেশন, সেটাকে বন্ধ করবার ব্যাপারে কঠোর পদক্ষেপ তাদেরকে এখানে নেওয়া দরকার। জুলাই আন্দোলনের সময় 5 আগস্ট জাঙ্খারপুলে 6 জনকে গুলি করে হত্যার মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিলের জন্য প্রসিকিউশনকে 4 সপ্তাহ সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার পরবর্তী তারিখ 25 মে নির্ধারণ করা হয়েছে। মামলায় আটক 4 জনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। রোববার তদন্ত দল পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয় সেটা যাচাই করে শিগগির ফরমাল চার্জ দাখিল করবেন বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ডিএমপির সাবেক কমিশনার সহ 8 পুলিশ সদস্যকে অভিযুক্ত করেছে তদন্তকারী দল। শুনানির সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন পুলিশ সদস্য আরশাদ, সুজন, ইমন ও নাসির। আজকের তারিখ ছিল তদন্ত রিপোর্ট দাখিলের জন্য, কিন্তু আজকের তারিখের আগেই 2 দিন আগেই তদন্ত রিপোর্ট চিফ প্রসিকিউটর অফিসে দাখিল করা হয়েছে। 4 সপ্তাহ সময় যেটা নিলাম, এই 4 সপ্তাহের মধ্যে পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে সাফিসিয়েন্ট সাক্ষ্য প্রমাণ থাকলে, যে তদন্ত সংস্থা যেটা পেয়েছে আর কি, সেটার ভিত্তিতে আমরা আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল অর্থাৎ ফরমাল চার্জ আমরা আদালতে দাখিল করব। বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। মঙ্গলবার বিকেলে এই তথ্য জানিয়েছে পুলিশ সদর দফতর। এর আগে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। এরপর গত ফেব্রুয়ারি থেকে বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়। বেনজির আহমেদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি বা অপরাধের অভিযোগের কারণে দ্রুত পদক্ষেপ হিসেবে গত 10 এপ্রিল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল। গাজীপুরের গাছা থানায় দায়ের করা 3টি হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি সাধন চন্দ্র মজুমদার, কামরুল ইসলাম ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 6 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 3-এ হাজির করা হলে আদালতের বিচারক এসব মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। আদালত সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় 6 জন নিহত হয়। এ ঘটনায় গাছা থানায় আলাদা 3টি হত্যা মামলা দায়ের করা হয়। দুর্নীতি মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক সহ শেখ পরিবারের 10 সদস্যকে দেশে ফিরিয়ে বিচারের সম্মুখীন করতে আইনগত প্রক্রিয়া শুরু করেছে দুদক, জানালেন দুদক কমিশনার হাফিজ আহসান ফরিদ। এছাড়া অবৈধ সম্পদ অর্জন ও 52 কোটি টাকা অবৈধ লেনদেনের অভিযোগে রাজশাহী সিটির সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আতিকার রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ভাগ্নি সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, ছেলে সজীব ওয়াজেদ জয় সহ শেখ পরিবারের 10 সদস্যের বিরুদ্ধে দুদকের বেশ কয়েকটি মামলা হয়েছে। তারা সবাই এই মুহূর্তে বিদেশে অবস্থান করছেন। এ প্রসঙ্গে দুদক কমিশনার হাফিজ আহসান বলেন, পলাতক আসামিদের ফিরিয়ে আনতে দুদক কার্যক্রম শুরু করেছে। আমরা তো তার বিরুদ্ধে মামলা করেছি সে বাংলাদেশি নাগরিক হিসেবে, এবং তাকে আমরা যেসব চিঠিপত্র দিয়েছি দুর্নীতি সব বাংলাদেশি ঠিকানায় তার ন্যাশনাল আইডিতে দেওয়া হয়েছে। তাকে আমরা এখানে বিদেশি নাগরিক হিসেবে আমরা কনসিডার করি। আমরা এখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের যে রিকুইজিশন পাঠাই, MLAR বলে, মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট, সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ওই বিদেশি এমবাসিতে যাবে, বিদেশি এমবাসি থেকে আমাদের এমবাসিতে যাবে,
বিদেশে অ্যান্ড দেন গোজ টু দি গভর্নমেন্ট। 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 12 ব্যাংকে 52 কোটি টাকা সন্দেহজনক লেনদেন করায় রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের নামে মামলা করেছে দুদক। এছাড়া 76 কোটি টাকা অবৈধ লেনদেনের অভিযোগে তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধেও মামলা হয়েছে। ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে 11 কোটি 41 লক্ষ টাকারও বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ তার নামেও 13টি ব্যাংক হিসাবে মোট 76 কোটি 29 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন সহ জ্ঞাত সারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। মহাপরিচালক আরও জানান, একসময় দুদকের শুভেচ্ছা দূত হলেও দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়ায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। আতিকা রহমান, RTV, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা ATM আজহারুল ইসলামের রিভিউ আপিলের শুনানি পূর্ণাঙ্গ বেঞ্চে করতে চায় আপিল বিভাগ। সেজন্য শুনানির পরবর্তী তারিখ 6 মে নির্ধারণ করা হয়েছে। অত্যন্ত সংবেদনশীল, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ও ভবিষ্যতের জন্য রায়টি নীতি নির্ধারণী হবে বিধায় কোর্টের এমন সিদ্ধান্ত বলে জানান আসামির আইনজীবী মোহাম্মদ শিশির মনির। অরণ্য গফুরের রিপোর্ট। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ ATM আজহারের রিভিউ আপিলের শুনানি করেন। এ সময় কোর্টে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সহ শীর্ষ কয়েকজন নেতা। পুলিশের কাছে জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করার ট্রাইব্যুনালের নজিরবিহীন আইনের বিরোধিতা করেন তার আইনজীবীরা। একই সঙ্গে ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মান প্রযোজ্য না এ রায়েরও রিভিউ চান তারা। এই মামলার নিষ্পত্তি নিয়ে ভবিষ্যতে কোনো ধরনের কোনো প্রশ্ন যেন উত্থাপন করা না হয় এবং সঠিকভাবে আইনি ব্যাখ্যা বিশ্লেষণ করে যেন এই মামলাটি নিষ্পত্তি করা যায়, এই জন্যই পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী 6 তারিখে গুরুত্বের বিবেচনায় কজ লিস্টে প্রথম হিসেবে রেখে এই মামলার শুনানি করার সিদ্ধান্ত নিয়েছেন। ন্যায় বিচারের জন্য আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের প্রয়োজনীয়তা থাকতে হবে। এই জন্য প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ বলছেন, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদেরকে পূর্ণাঙ্গ আপিল বিভাগ বসেই এই সিদ্ধান্তটা নিতে হবে। আন্তর্জাতিক মানের প্রশ্নে বিপক্ষের সঙ্গে সহমত জানিয়ে অন্যান্য ক্ষেত্রে আর্গুমেন্ট করার কথা জানায় প্রসিকিউশন। বাংলাদেশ সরকার রোম স্ট্যাটিউটের যে অংশ এই মামলার ক্ষেত্রে প্রযোজ্য সেটি ইনক্লুড করে আইনকে সংশোধন করে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড দিয়েছে। সেজন্যই আমরা এই পয়েন্টে জনাব ATM আজহার সাহেবের আইনজীবীর পক্ষে দ্বিমত পোষণ করিনি। তবে 6 মে উনাদের নতুন কোনো আর্গুমেন্ট যদি থেকে থাকে আমরা সেক্ষেত্রে দ্বিমত পোষণ অবশ্যই করব। আদালতের প্রতি আস্থা রেখে দীর্ঘসূত্রিতায় ব্যথিত বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। সরকার পরিবর্তনের পর সময়টা যে 8 মাস পার হয়েছে, সারা দেশের লক্ষ কোটি আমাদের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী যারা ন্যায় বিচারের প্রত্যাশায় দিন গুনছেন তারা ব্যথিত। আমরা হতাশ নই এই কারণে যে আদালতের কাছে আমরা সুবিচারের জন্য ধৈর্য ধারণ করি। 6 মেতে পুরো শুনানি শেষ করতে আশাবাদী ATM আজহারের আইনজীবীরা। পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানিই হবে এই মামলার প্রতি ন্যায় বিচার। অরণ্য গফুর, RTV, ঢাকা। বাংলাদেশ একটি নতুন সামাজিক চুক্তির সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে কিছু হুমকি উন্নয়নকে বিপথে ঠেলে দিতে পারে বলে আশঙ্কার কথাও জানান তিনি। পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ ও টেকসই ভবিষ্যৎ রেখে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ডক্টর ইউনূস। দুপুরে কাতারের দোহায় আটনা সামিটে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব নেতাদের সহায়তাও চেয়েছেন প্রধান উপদেষ্টা। এদিন কাতারের আমিরের মা ও কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শাইখা মৌজা বিনতে নাসের সহ দেশটির উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশ থেকে 725 জন সেনা সদস্য নেবে কাতার। আজকের এই মিটিংটা আমরা মনে করছি যে কাতার আর বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক যে ইস্যুগুলো আছে যেগুলো নিয়ে আমরা বলছি সুদৃঢ় হবে আমাদের এই মিটিংটা খুব ইম্পর্টেন্ট ছিল। আপনারা জানেন বাংলাদেশের সোলজাররা কুয়েতে কিন্তু অনেক বছর ধরে তারা এসে ডিউটি করছেন, সেই গালফ ওয়ারের সময় থেকে। কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে 725 জন সোলজার নেবে।
এক সপ্তাহের ব্যবধানে ফের সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। দফায় দফায় চলা এ সংঘর্ষে পুলিশ সহ প্রায় ৩০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি পেটা সহ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এদিকে সংঘর্ষ ও সহিংসতা এড়াতে বুধবার ও বৃহস্পতিবার সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। রুদ্র রফিকের রিপোর্ট, ছবি তুলেছেন সাব্বির আহমেদ। দুপুর 12টার দিকে সিটি কলেজে হামলা চালায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ সহ সিটি কলেজের নাম ফলক খুলে নিয়ে যায়। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, গতকাল তাদের কলেজের এক শিক্ষার্থীকে মেরে আহত করেছে সিটি কলেজের শিক্ষার্থীরা। এর প্রতিশোধ নিতেই এই হামলা। কালকে মনে করেন একটা ছেলেরা এমন ভাবে আঘাত করছে যা বলার মতো না। এই ফ্লাইওভার থেকে একটারে ফেলে দিছে, এর প্রেক্ষিতে ওদের হামলা করছি আমরা। দুপুর 1টার দিকে লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পাস থেকে বের হয় সিটি কলেজের শিক্ষার্থীরা। এ সময় তাদের বাধা দিলে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। ফার্স্টে ঢাকা কলেজে আসছে মারামারি করতে। কলেজের গেটটা অনেক খারাপভাবে ওরা নষ্ট করতেছে। এরপর দুপুর 2টার দিকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই পক্ষের উপরই লাঠিচার্জ করে পুলিশ। টিয়ার সেল নিক্ষেপ সহ বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটানো হয়। এই দুই কলেজের একটা মাঝে মাঝে সংঘর্ষ বাড়তেছে। সেদিনও দেখলেন মাত্র কয়েকদিন আগে, আবার গতকালকে ঘটলো, আজকে ঘটলো। এর শেষ কোথায়? এটা আমরা শেষ চাই। আমরা দেখি, আমরা উপরে লেভেলে কথাবার্তা বলছি। ত্রিমুখী এই সংঘর্ষে পুলিশ সহ প্রায় 30 জন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল সহ আশেপাশের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দুই কলেজের বিদ্যমান এই সংঘর্ষের সমাপ্তি চায় সাধারণ শিক্ষার্থীরা। আমরা এটার বিচার চাই আর এটা সুষ্ঠু একটা সমাধান চাই, যে এই 2 দিন পর গেঞ্জাম যেন না লাগে। পড়াশোনাতে অনেক ক্ষতি হচ্ছে, তো এটাই বন্ধ হওয়া খুবই দরকার। প্রায় 4 ঘন্টা চলা এই সংঘর্ষের কারণে নিউ মার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশ কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে বুধবার ও বৃহস্পতিবার সিটি কলেজ বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, চলমান সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির বৃহত্তর তেজগাঁও ও শেরে বাংলা নগর জোন। মঙ্গলবার বিকেলে রাজধানীর খামারবাড়ি মোড়ে আয়োজিত সমাবেশ থেকে বিক্ষোভকারীরা জানান, দেশে আর কেউ গণভবন, হাওয়া ভবন অথবা ইয়াবা ব্যবসায়ীদের আধিপত্য দেখতে চায় না। যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে লুটপাট করে ক্ষমতায় টিকেছিল, তাদের আর এই বাংলায় পুনর্বাসন করতে দেওয়া হবে না। আন্দোলনকারীরা বলেন, একটা পালিয়ে যাওয়া গোষ্ঠী দিল্লির প্রেসক্রিপশনে আবার পুনর্বাসনের স্বপ্ন দেখছে। কিছু কিছু দল আওয়ামী লীগকে মিছিল করার জন্য রাস্তা ভাড়া দিচ্ছে। এ সময় জাতীয় নাগরিক পার্টির সংগঠক ইমরান ইমন জানান, অভ্যুত্থানের পক্ষের শক্তি এখনো রাজপথে আছে। গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়োজনে আবারও রাস্তায় নামার হুঁশিয়ারিও দেন তিনি। আবার সুসংগঠিত হয়ে গুপ্ত হামলা করার চেষ্টা করছে। আওয়ামী লীগ হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে একটি অন্যতম সন্ত্রাসী সংগঠন। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য দুর্বার আন্দোলন করে তুলব। এই শহীদদের নাম কোনোভাবে মুছতে দেওয়া যাবে না। নাম মুছবে শুধু আওয়ামী লীগের। এনসিপি নামে রাজপথে আছে, এনসিপির প্রত্যেকটা সদস্য আওয়ামী লীগের জন্য ত্রাস হয়ে আসবে। মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি সহ 5 জনকে 8 দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত এ নির্দেশ দেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার নাশকতার মামলায় তাদেরকে রিমান্ডে নেওয়া হয়। গত 17 মার্চ গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আরসা প্রধান আতাউল্লাহর বিরুদ্ধে 9টি হত্যা মামলা সহ একাধিক অভিযোগ রয়েছে। আলোচিত সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 6 মাস সময় পেল টাস্কফোর্স। মঙ্গলবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রৌফের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে সময় দেওয়া হয়। আদালতকে জানানো হয়, হত্যাকাণ্ডের তদন্তে নিযুক্ত কর্মকর্তাদের বদলি বা রদবদল হয়েছে এবং এত বছরে বহু নথি হারিয়ে গেছে। এজন্যই তদন্ত শেষ করতে আরও সময় প্রয়োজন। অর্ণব গফুরের সহযোগিতায় বিস্তারিত থাকছে শাকিলা করিমের রিপোর্টে। মাছরাঙা নিউজ এডিটর সাগর সারওয়ার ও এটিএন বাংলা সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি 2012 সালের 11 ফেব্রুয়ারি পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। 13 বছর পেরিয়ে গেলেও তুমুল আলোচিত এই হত্যাকাণ্ডের কোনো কুল কিনারা আজও হয়নি।
হাত বদল হতে হতে গত বছরের 30 সেপ্টেম্বর সাগর রুনি হত্যা মামলার রহস্য উন্মোচনের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে তদন্ত শেষে 6 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়। সে সময় মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দেওয়ারও আদেশ দেন আদালত। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজির হাইকোর্ট বেঞ্চে তদন্তের অগ্রগতির উপর শুনানি হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফ হাইকোর্টকে জানান, অনেক কাগজ খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরাতন মামলা এটা ইনভেস্টিগেশন করতে একটু সময় লাগবে, কারণ এখন এই অনেক অফিসারকে জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, অনেকে হয়তোবা চাকরিতে নেই, এতে আছে, তো তাদের সাথে কথা বলতে হচ্ছে, তখনকার জিনিস বের করতে হচ্ছে, দেখতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে। এই হত্যা মামলার তদন্তের জন্য রাষ্ট্রপক্ষ সময় চাইলে 6 মাস সময় দিয়েছেন উচ্চ আদালত। রাষ্ট্রপক্ষ 9 মাস সময় চেয়েছিল, আমরা 3 মাস সময়ের কথা বলেছিলাম। অবশেষে আদালত বিচার বিবেচনা করে 6 মাস সময় মঞ্জুর করেছেন এবং পরবর্তীতে 22 অক্টোবর 2025-এ পরবর্তী আদেশের জন্য আদালতে আসবে। আমরা আশা করব এই সময়ের মধ্যে কিংবা তার আগেই যদি তদন্ত কমপ্লিট হয়ে যায়, তাহলে তদন্তকারী কর্মকর্তাগণ আদালতে তার তদন্ত রিপোর্ট দায়ের করবেন। 2012 সালেই হত্যার ঘটনায় রুনির ভাই শেরেবাংলা নগর থানায় মামলা করেন। 3 দিন পর মামলাটি গোয়েন্দা পুলিশের হাতে হস্তান্তর করা হয়। তাদের ব্যর্থতার পর সে বছর 18 এপ্রিল মামলাটি র্যাবের কাছে হস্তান্তর করা হয়। মামলায় গ্রেপ্তার 8 জনের মধ্যে 2 জন জামিন পেয়েছেন, বাকিরা কারাগারে রয়েছেন। শাকিলা করিম, RTV, ঢাকা। রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমের সহযোগী দেওয়ান সমীরকে ফের 4 দিনের রিমান্ডে নিতে আদেশ দিয়েছেন আদালত। এই মামলায় 5 দিনের রিমান্ড শেষে সকালে সমীরকে আদালতে হাজির করা হয়। পরে তাকে ফের 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মোর্শেদ আলম। এই মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি। তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। দেওয়ান সমীরের পক্ষে তার আইনজীবী ছিল, তার আইনজীবীরাও রিমান্ড বাতিল দাবিতে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর দেওয়ান সমীরকে জিজ্ঞাসাবাদ করার জন্য 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাক ঢোল পিটিয়ে ঢাকা মহানগর পুলিশে অক্সিলারি ফোর্স চালু হলেও নেই কোনো তৎপরতা। সহায়ক পুলিশ সদস্যদের নেই বেতন, নেই কোনো প্রশিক্ষণ। অক্সিলারি ফোর্সের সদস্যদের অভিযোগ, পরিচয়পত্র ও ব্যাজ দেওয়ার পর আর কেউ তাদের সাথে যোগাযোগ করেনি, দেয়া হয়নি নিয়োগপত্র। পুলিশের দাবি তারা অবৈতনিকভাবে পুলিশ সদস্যদের তথ্য দিয়ে সহায়তা করছেন। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। সেগুনবাগিচা এলাকায় একটি বাণিজ্যিক ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা ফারুক হোসেন একই সাথে পুলিশের অক্সিলারি ফোর্সের সদস্য। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে তাকে দেয়া হয়েছে একটি পরিচয়পত্র ও হাতে পরার জন্য ব্যাজ। ওই কার্ডটাই দিছে আর এই ব্যাজটা দিছে, এরপরে আর আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই। এমন কিছু বলে নাই যে আমাদের থানা থেকে এই নাম্বারটা দিয়ে গেলাম, এই নাম্বারে কোনো অকারেন্স হলে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে ধরাই দিবেন। রাজধানীর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য 426 জন সদস্যকে নিয়ে অক্সিলারি বা সহায়ক ফোর্স গঠন করে ডিএমপি। নিয়োগ পাওয়া প্রায় সবাই বিভিন্ন শপিং মল, হাসপাতাল, বাণিজ্যিক ও আবাসিক ভবনের নিরাপত্তা কর্মী। কাগজে কলমে সহায়ক পুলিশ সদস্য হলেও তাদের জন্য নেই কোনো দিক নির্দেশনা। আপনারা কোনো সমস্যা পড়লে আমরা সাহায্য করব। তা আপনাদের ডাকা হবে, ডাকলে আপনারা যাবেন, গেলে আপনাদের নির্দেশনা দেওয়া হবে। এখনো পর্যন্ত আমাদের কোনো ডাকা হয়নি, আর কেউ জিজ্ঞাসা করি নাই। আমাদের এই ধরনের কোনো ট্রেনিং হয় নাই। আর আমি ডিফেন্সের লোক, সেই হিসাবে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু জানি, কিন্তু বাকি যাদের প্রয়োজন তাদেরকে তো শেখানোর প্রয়োজন। ঢাকা মহানগর পুলিশ অর্ডিন্যান্স 1976-এর 10 ধারা অনুযায়ী কোনো পুলিশ কর্মকর্তার মতো সহায়ক ফোর্সের সদস্যরাও একই ক্ষমতা ও দায়মুক্তি পাবেন। অন্য পুলিশ কর্মকর্তার মতো একই কর্তৃপক্ষের অধীন থাকবেন, কিন্তু কাগজের নির্দেশনা আর বাস্তব চিত্র ভিন্ন। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র বলেন, শুধু অক্সিলারি ফোর্সের সদস্যরা নয়, আটক করার ক্ষমতা একজন সাধারণ নাগরিকেরও আছে। পুলিশ যেখানে কাজ করে পুলিশের সহযোগী হিসেবেই তারা থাকবে। এক্ষেত্রে আলাদা প্রশিক্ষণ রয়েছে কিনা, বিষয়গুলো যেহেতু নতুন কনসেপ্ট আসছে, আমরা বিভিন্ন বিষয়গুলো খতিয়ে দেখছি
যদি প্রয়োজন হয় এটা চলমান থাকবে এবং সেই ক্ষেত্রে তাদেরকে আরো কিভাবে কার্যকর করা যায় সেই বিষয়গুলো আমরা অবশ্যই বিবেচনা করব। তাদেরকে কাজে লাগিয়ে কিভাবে সমাজ থেকে অপরাধ প্রতিরোধ করা যায় সে বিষয়গুলো আমরা ইতিবাচকভাবে দেখছি। অক্সিলারি ফোর্স নিয়ে পুলিশের ভাবনা আরো স্পষ্ট হওয়া প্রয়োজন বলে মনে করেন সহায়ক পুলিশ কর্মকর্তারা। দীপন দেওয়ান, RTV, ঢাকা। অটিজম শিশুদের এগিয়ে নিতে প্রাইমারি শিক্ষা পর্যায়ে তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 18তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। উপদেষ্টা বলেন, শিক্ষা ব্যবস্থার মধ্যে পলিসি মেকিং করে নানা সুবিধা বাড়াতে হবে। প্রতিটি স্কুলে বিশেষ কক্ষ থাকবে যেখানে বিশেষায়িত শিশুরা নিজেদের গড়ে তুলতে পারে। এছাড়া বর্তমান সরকার সচ্ছলতার সাথে সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে এগিয়ে নিতে চায় বলেও জানান তিনি। মন্ত্রণালয়ের সাথে বসতে হবে এবং এরকম একটা পলিসি করতে হবে যে এই বাচ্চাদের জন্য যেন একটি বিশেষ কক্ষ থাকে স্কুলে এবং সেই স্কুলে বাচ্চারা যাবে এবং এইটাকে আলাদা ব্যবস্থা করে কঠিন না করে আমাদের জীবনের অংশ করে সহজ করতে হবে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের হস্তক্ষেপ এবং কর্তৃত্ববাদী আচরণের প্রতিবাদে অবস্থান কর্মসূচি করেছেন কমিশনের বিজ্ঞানী ও কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ের কমিশন কার্যালয়ে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, 2011 সালে তৎকালীন সরকার কমিশনের ক্ষমতা রহিত করে মন্ত্রণালয়ের উপর ন্যস্ত করে। এরপর থেকে কমিশনের বিজ্ঞানীদের উচ্চ শিক্ষা ও প্রশিক্ষণে বাধা, বেতন বৈষম্য সহ বিভিন্ন বিষয়ে অবৈধ হস্তক্ষেপ করে আসছে মন্ত্রণালয়। দাবি আদায়ে কাল ও পরশু নিজ নিজ অফিসে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে। দ্বিতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি পালন করছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। দ্রুত হাসপাতাল চালু সহ সকল দাবি মানা না পর্যন্ত ক্লাস বর্জনের পাশাপাশি সোমবার সকাল থেকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে শাটডাউন কর্মসূচি পালন করে তারা। শিক্ষার্থীরা জানান, পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও হাসপাতাল চালুর জন্য করণীয় বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ মন্ত্রণালয় থেকে দিতে হবে। শিক্ষার্থীদের কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলা বিচারের পাশাপাশি দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি চলবে বলে জানান শিক্ষার্থীরা। বেশ কয়েক বছর ধরে বিশ্বের দূষিত বায়ুর তালিকায় প্রথম দিকে রয়েছে বাংলাদেশ। তাই বায়ু দূষণ রোধে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে সবুজ জ্বালানির ব্যবহার সহ নিরাপদ পরিবেশ নিশ্চিতে সরকারকে 8টি প্রস্তাব করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। মঙ্গলবার সকালে বিশ্ব ধরিত্রী দিবস 2025 ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরেন তারা। সব স্তরে জীবাশ্ম জ্বালানির ব্যবহার শূন্যের কোঠায় নামিয়ে এনে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি, গবেষণা ও উন্নয়নের প্রতি জোর দেন তারা। 2024 প্রতিবেদন বৈষম্যমূলক ও ত্রুটিপূর্ণ ড্যাপের কারণে আবাসন শিল্পের পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়েছে এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য শিল্পেও। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে রিহ্যাব ও সংশ্লিষ্ট বিভিন্ন বাণিজ্য সংগঠনের আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন রিহ্যাবের সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। বলেন, বৈষম্যমূলক ও ত্রুটিপূর্ণ ড্যাপ নিয়ে জমির মালিক, আবাসন ব্যবসায়ী ও সংশ্লিষ্ট শিল্পের বিনিয়োগকারীদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। ড্যাপের প্রজ্ঞাপন হওয়ার পর জমির মালিকেরা আবাসন কোম্পানিকে জমি না দেয়ায় নতুন প্রকল্পের সংখ্যা তুলনামূলক কমে গেছে বলেও জানান তিনি। এতে পণ্যের চাহিদা কমে যাওয়ায় হুমকিতে পড়েছে আবাসন শিল্পের উপর নির্ভরশীল রড, সিমেন্ট, স্যানিটারি সহ প্রায় 200 শিল্পে কর্মরত 40 লাখ মানুষের কর্মসংস্থান। হিমালয়ের 2 পর্বত চুলু ওয়েস্ট ও থরং অভিযানে যাচ্ছেন পর্বতারোহী প্রকৌশলী কাউসার রূপক ও নুরুন নাহার নিমি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এবং বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড
ট্রেকিং ক্লাব এর তত্ত্বাবধানে আগামী 24 এপ্রিল রওনা হবে তারা। মঙ্গলবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে তাদেরকে বাংলাদেশের পতাকা হস্তান্তর করেন আইইবির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজুকের চেয়ারম্যান ও আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আইইবির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর সাব্বির মোস্তফা খান। আইইবির সদস্য পর্বতারোহী কাউসার রূপক ইতোমধ্যে ৬,৮১৪ মিটার উঁচু মাউন্ট আবা দাবলাম সহ হিমালয়ের ৩টি শৃঙ্গে সফলভাবে আরোহণ করেছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো সরাসরি শান্তি আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গেল কয়েক বছরে এ ধরনের প্রস্তাব এটাই প্রথম। ধারণা করা হচ্ছে পশ্চিমাদের চাপের মুখেই এমন ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। এদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশের সঙ্গে আলোচনায় অংশ নিতে লন্ডনে একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে ইউক্রেন। সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত বৈঠকের ধারাবাহিকতায় বুধবার লন্ডনে এই আলোচনা হওয়ার কথা। সেখানে টেকসই শান্তির পথ খোঁজা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গাজা ভূখণ্ডে থেমে নেই বর্বর ইসরায়েলি বাহিনীর নৃশংসতা। নতুন করে গেল 24 ঘন্টায় গাজা ভূখণ্ডে চালানো ইসরায়েলি হামলায় অন্তত 29 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নিতে ইসরায়েলি বাহিনীকে নির্দেশনা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে গাজা ভূখণ্ডে নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে তেল আবিবে আক্রমণ বাড়ানোর কথা জানিয়েছিল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় এখন পর্যন্ত নারী শিশু সহ প্রায় ৫১,০০০ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। বাংলাদেশ গলফ ফেডারেশনের উদ্যোগে অ্যামেচার গলফ টুর্নামেন্ট 2025 উদ্বোধন করা হয়েছে। আন্তর্জাতিক এই টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দল ছাড়াও মালয়েশিয়া, ভুটান, নেপাল, ইরান, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়ার গলফ টিম অংশগ্রহণ করবে। এবার 24 বিদেশি সহ মোট 114 জন গলফার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক। আরও উপস্থিত ছিলেন সাভার গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ মুইন খান ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ তৌহিদ হাসান। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।